গুড মর্নিং ফ্রম রোম। রাতের ঘুমটা অত একটা ভালো হয় নাই, বাট তাও 3-4 ঘন্টার মতো ঘুমাইতে পারছি। এখন সকাল বাজে 7টা। আমরা বাসে করে রোম শহরে যাব। আমরা এখন বাস স্টেশনে যাচ্ছি। তারপর আমাদের ব্যাগগুলো আমাদের হোটেলের লকারে রেখে দেন রোম শহরটা ঘুরে বেড়াবো। রোম শহরে পৌঁছাইতে প্রায় 45 মিনিট লাগার কথা, কিন্তু লাগছে 1 ঘন্টার মতো। রাস্তা অনেক জ্যাম ছিল শহরে ঢোকার মুখে। এখানে আমরা যাচ্ছি এখন আমাদের হোটেলে, আমাদের লাগেজগুলো রেখে শহর ঘুরতে বেরোবো। এখন আমরা ইতালিতে থাকবো একদিন জাস্ট। তো একদিনে ইতালির এত ঐতিহ্য যে সবগুলো আসলে কভার করা কোনোভাবেই সম্ভব না। তো ইম্পর্টেন্ট প্লেসগুলো যতটুকু দেখা সম্ভব চেষ্টা করবো আর কি। পিছনের বিল্ডিংটা হচ্ছে কলোসিয়াম, যেটা একদম রোমের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটা সম্রাট ভেসপাসিয়ানের শাসনামলে এটা তৈরি করা শুরু হয় 72 খ্রিস্টাব্দে, আর তৈরি করা শেষ হয় তার পুত্রের শাসনামল টাইটাসের শাসনামলে 80 অব্দে। এটা খুবই একটা ঐতিহ্যবাহী একটা বিল্ডিং। এটার ভিতরে হচ্ছে প্রায় 50,000 দর্শক ধারণ ক্ষমতা আছে। এটা দেখলে বোঝা যায় যে এখানে গ্ল্যাডিয়েটরের যে ফাইটিং, গ্ল্যাডিয়েটরের মধ্যে তারপরে বিভিন্ন ধরনের পশু পাখির সাথে যেরকম ফাইটিং হতো, এক কথা একটা বিনোদন কেন্দ্রের মতো ছিল এই কলোসিয়ামটা। তো এটা আসলে কাছে আসতে বোঝা যায় যে এটা হাজার হাজার বছর ধরে পুরো ঐতিহ্যটাকে ধরে রাখছে, যে রোমান সাম্রাজ্যের পুরো ঐতিহ্যটা। আসলে এটা ভিতরে ঢুকা দেখানোর অনেক ইচ্ছা ছিল, কিন্তু বিশাল বড় একটা সিরিয়াল এখানে ঢুকার জন্য, এবং আমার হাতে অত একটা সময় নাই যে ভিতরে ঢুকবো। তো অন্য একটা জায়গায় যাই এবার। তো আপনারা এখানে দেখলে আসলে বুঝতে পারবেন যে এটা সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য হওয়ার কারণে যে কি পরিমাণে টুরিস্ট। এই যে একটা সিরিয়াল দেখা যাচ্ছে। সো বেসিক্যালি এই সিরিয়ালটা অনেক দূর থেকে শুরু হয়ে একদম পুরোটা ঘুরে একদম পিছন দিক দিয়ে গেট দিয়ে ঢুকতেছে তারা। রোমের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এদের স্থাপত্য শৈলী দেখে খুবই অবাক হচ্ছি। খুবই চমৎকার সব বিল্ডিং এখানে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হিসাবে আমরা যাচ্ছি হচ্ছে বেসিলিকাতে। এখান থেকে আপনার কলোসিয়াম থেকে হাঁটলে 15 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা এমনিতে বাসের জন্য অপেক্ষা না করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর প্রচুর টুরিস্ট আছে। আমি ভাবছিলাম যে হয়তো এখন শীতের সময়, এই জন্য হয়তো অত একটা টুরিস্ট থাকবে না, কিন্তু আসার পর দেখছি অত একটা ঠান্ডা নাই। এই 15 ডিগ্রি 16 ডিগ্রির মতো টেম্পারেচার। সো যেটা যথেষ্ট কমফোর্টেবল আমাদের জন্য আসলে। এই স্থাপনাটা হচ্ছে ফোরাম অফ সিজারের একটা অংশ, যেটা খ্রিস্টপূর্ব 46 সালে হয়েছিল। সো অলমোস্ট 2050 বছর আগে বা 2060 বছর আগে। বর্তমানে এটা অলমোস্ট ধ্বংস, জাস্ট ওই 3টা পিলারের মতো দেখা যাচ্ছে, এটাই অবশিষ্ট আছে, আর বাকি সব কিছু ধ্বংসাবশেষ বলা যায়। তো ইতালিয়ান সরকার চেষ্টা করতেছে এটা হিস্টোরিটাকে রক্ষা করে রাখার জন্য। এই স্ট্যাচুটা হচ্ছে মার্কাস অরেলিয়াসের স্ট্যাচু, যেটা হচ্ছে রোমের ক্যাপিটোলাইন হিলের উপরে অবস্থিত, এবং এটা ঠিক সিটির মুখোমুখি। সিটিটা অনেক নিচে, আমরা অনেক পাহাড়ের উপরের দিকে আছি। সো এটা ওটার দিকে তাক করে আছে, এবং পুরোটা ব্রোঞ্জের তৈরি। আশেপাশে এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, যেগুলো হচ্ছে প্রিজার্ভেশনের জন্য, হিস্টোরি প্রিজার্ভেশন করার জন্য, যাতে একটু আগে যেই ধ্বংসাবশেষ দেখাইলাম এগুলোর অবস্থা যাতে সেরকম না হয়, এই জন্য। ক্যাপিটোলাইন হিল থেকে একটু বাইরের দিকে আগাইলে আপনারা এই জায়গাটা আসতে পারবেন, যেটা একটু রেস্ট নেওয়ার জন্য খুবই পারফেক্ট একটা স্পট, এবং রোম শহরের খুব অসাধারণ একটা ল্যান্ডস্কেপও পাওয়া যায়। আর ওই যে দূরের যে বিল্ডিংটা দেখতেছেন ওটা হচ্ছে পিয়াজ্জা ভেনিজিয়া, সেখানেও আমরা একটু পরে যাব। এই স্ট্যাচুটার নাম হচ্ছে দ্য কলোসাস অফ কনস্টান্টিন। অ্যাট ফার্স্ট এটা বেশ কিছু আলাদা আলাদা ফ্র্যাগমেন্টে ছিল, টোটাল 9টা ফ্র্যাগমেন্টে এই স্ট্যাচুটা ছিল। তো ফাইনালি এটা
সালের দিকে এই সবগুলা আলাদা আলাদা ফ্র্যাগমেন্টকে একসাথে করে এই পুরো স্ট্যাচুটা এখানে বানানো হয়েছে। এখানে আরো অনেকগুলা পাথর কেটে অনেকগুলো স্ট্যাচু বানানো হয়েছে। এই একটা কিন্তু মাথা নাই, ফর সাম রিজন মাথাকে যেন নিয়ে গেছে মেবি, অথবা খুঁজে পায় নাই মাথাটা। এটারও মাথা নেই। এনিওয়ে, যদি আর একটু সামনে যাই, এই যে এই ঘোড়াগুলোর স্ট্যাচুগুলো পাথর কেটে বানানো হয়েছে। জাস্ট ইমাজিন করা যায় যে ওদের শৈল্পিক হাত কত সুন্দর ছিল আগে। বর্তমানে এরকম জিনিস দেখাই যাচ্ছে না কথায়। বাট পুরো রোম শহর জুড়ে এরকম অসংখ্য পাথর কেটে কারুকার্য করা আছে বিভিন্ন জায়গায়। এই স্থাপনাটির নাম হচ্ছে প্যান্থিয়ন, যেটা সমস্ত রোমান দেবতাকে উৎসর্গ করে একটা উপাসনালয় হিসেবে বানানো হয়েছিল প্রায় 2000 বছর আগে। যদিও এটা প্রথম সংস্করণটা আগুনের পুড়ে ধ্বংস হয়ে যায়, পরে 126 খ্রিস্টাব্দে এটাকে আবার নতুন করে বানানো হয়। এর ভিতরে একটা গোলাকার একটা স্তম্ভের মতো আছে, যেটাকে অকুলাস বলা হয়। সেটা হচ্ছে উপর থেকে যে সূর্যের আলোগুলো ঢুকে সেটাকে অনেক সুন্দরভাবে ঢুকে সাহায্য করে এবং পুরা ভিতরটাকে আলোকিত করে ফেলে। এখানে বেশ কিছু শিল্পী, যেমন রাফায়েল রেনেসাঁ যুগের শিল্পী, আর হচ্ছে ইতালির প্রথম রাজা এমানুয়েল দ্য সেকেন্ড, তাদের সমাধিস্থল এটার ভিতরে রয়েছে। এখানে আসছিলাম এক আপুর হাজব্যান্ডের সাথে দেখা করতে। উনি আইসক্রিমের দোকানে জব করেন। এটা নাকি ইউরোপের সবচেয়ে বড় আইসক্রিমের দোকান। তো আমাদেরকে এখান থেকে গিফট করলেন এটা। অনেকগুলো ফ্লেভার আছে, আমি নিজেও জানি না কি কি নাম। এখানে ওনাকে বললাম রিকমেন্ড করতে, উনি ইতালির নাকি ট্রেডিশনাল কিছু ফ্লেভারগুলো দিচ্ছে এখানে। দেখা যাক কি হয়। এটা হচ্ছে এখানকার অনেক বিখ্যাত ফাউন্টেন, ফন্টানা বলা হয়। কিন্তু যেই পরিমাণে মানুষ এটা দেখতে আসছে, আমার মনে হয় সবাই যদি এক ফোঁটা করে এখান থেকে পানি খায় নেয়, তাহলে এখানে পানি অবশিষ্ট থাকবে না। জায়গাটা সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে না এত ভিড় ঠেলে মাঝখান পর্যন্ত যাওয়াটা অর্থিত হবে বইলা। আচ্ছা, যাই হোক, অনেক কষ্ট এটা সামনে আসা গেছে, বাট নিচে নামা যাবে না, কারণ আটকায় রাখছে ফর সাম রিজন। মনে হয় এখানে খালি হইলে আস্তে আস্তে নামতে দিবে। আমি এখন আছি পিয়াজ্জা ভেনেজিয়া চত্বরে। রাস্তা থেকে অনেকটুকু উপরে আছি আমি, বাট এই জিনিসটা দেখলে বুঝবেন কি অসাধারণ একটা জিনিস। এটা অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ঠিক ওই জিনিসটা, এটা হচ্ছে রাজা ইমানুয়েল টু এর সমাধিসৌধ। তার পাশে দুইজন গার্ডও দেখা যাচ্ছে। এটার স্থাপত্য শৈলীটা আপনাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরাতে। জাস্ট নকশাগুলো আপনারা লক্ষ্য করুন। হিস্টোরিতে অনেক পড়ছি যে রোম ওয়াজেন্ট বিল্ট ইন এ ডে, আই উড সে রোম ওয়াজেন্ট বিল্ট ইন এ সেঞ্চুরি। এটা শিওর যে 100 বছরও বানানো সম্ভব নাকি আমি জানি না। আর ওই গার্ডগুলোকে দেখলে অনেকটা ব্রিটিশ রাজপরিবারের গার্ডদের মতো মনে হচ্ছে। তাদের অনেকক্ষণ যাবত লক্ষ্য করতেছি, তারা এক চুল পরিমাণ নড়ে নেই এখনো, যেরকমভাবে দাঁড়ায় আছে ঠিক ওই রকমভাবে। উপরে একটা স্ট্যাচু আছে রাজা ইমানুয়েলকে ডেডিকেট করে, তার উপরে আরও অনেকগুলো ঘোড়সওয়ার দেখা যাচ্ছে উপরে। এখন একটু উপরের দিকে উঠব। এটা হচ্ছে মেইন লবি বলা চলে এটার। একটা জিনিস দেখে হয়তো মনে হতে পারে যে এখানে হয়তো রাজা দাঁড়িয়ে ঠিক এই অবস্থা থেকে হয়তো কোনো ভাষণ দিত এবং নিচে প্রজারা হয়তো শুনতো দাঁড়ায় দাঁড়ায়।
তো আমরা এই পিয়াজ্জা ভেনিজিয়ার উপরে প্রায় আধা ঘন্টার মতো স্টে করলাম। স্টে করার পরে এখন আমরা হোটেলে যাব। দেন হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে হয়তো একটু ঘুম দিতে পারি। দেন বিকালে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। সে আমাদের পিক করে হয়তো আমাদের রোম শহর এবং ভ্যাটিকান সিটি একটু ঘুরে দেখাবে। হাই, আমরা এখন আছি ভিক্টোরিয়া ইমানুয়েল পার্কে। এটা রোমের তারমেনি স্টেশন থেকে বেশি দূর না, হয়তো 7-8 মিনিট হাঁটা দূরত্বে। আমরা সকালে নাস্তা করে ফেলছি, একটু পরে যাব হচ্ছে এয়ারপোর্টের দিকে। সেখান থেকে আমাদের ফ্লাইট 3টা 25-এ এথেন্সে। গতকাল রাত্রে আমরা বেরিয়েছিলাম। আমার এক স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে দেখা হলো প্রায় 12 বছর পরে। তো সে আমাকে রোমের একটু বাইরের দিকে একটা পাহাড়ের উপরে নিয়ে গেছিল, যেটার উপর থেকে পুরা রোম শহরটার খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। এই আর কি, তো ওর সাথেই গতকাল রাতে ঘুরছিলাম। তারপর ভ্যাটিকান সিটিতেও গেলাম। ভ্যাটিকান সিটিতে এখন প্রচুর টুরিস্টের আগমন। ওদের সম্ভবত কিছু একটা গোল্ডেন জুবিলি চলতেছে, যেটা প্রতি 25 বছর পর পর হয়। তো সেটা এই ইয়ারে হওয়ার কথা। সো এই কারণে অনেক মানুষ। অত ভিতর পর্যন্ত ঢুকতে পারি নাই ভ্যাটিকান সিটির মানুষদের জন্য, বাট বাইরে থেকে দেখে আসছি। এই হচ্ছে অবস্থা। আহ, একদিনের সময় আসলে রোম এত ঐতিহ্যবাহী একটা জায়গা যে পুরো জিনিসটা আসলে দেখা সম্ভব না একদিনের মধ্যে। তাও 3-4টা স্পট ভালোভাবে দেখে আসি, এতেই যথেষ্ট আর কি। একদিনের জন্য হয়তো যথেষ্ট, আই গেস। হয়তো আবার আসবো। দেখা যাক সেটা কবে। ধন্যবাদ।